দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, এখন আসছে। আচ্ছা, দেখো আসলে কোয়ান্টাম মেকানিক্স যে ৫ টা পস্তুলেট আছে, তার 5th পস্তুলেটটাকে নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তাহলে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব আরকি, এই পস্তুলেটের স্টেটমেন্টটাকে বলে দিয়ে মানে আমরা আজকে কি জিনিস নিয়ে কথাবার্তা বলতে চাই। আচ্ছা, ১ম এ যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওই তোমার মানে পস্তুলেট 5 অফ কোয়ান্টাম মেকানিক্সের স্টেটমেন্টটা, এইটা। সেইখান থেকে আমরা যেটা যাব কনসেপ্ট অফ স্টেশনারি স্টেটে যাব এবং সেইখান থেকে আমি এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন এইটা নিয়ে কিছুটা আলোচনা করব। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। ১ম এ স্টেটমেন্টটাকে দেখো। আসলে একটা জিনিস ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্সে যা কিছু পড়া হয়েছে সেখানে টাইম কোথাও ছিল না। টাইমটাকে বাদ দিয়েই সবকিছু হয়েছিল। হুম? মানে যে কোয়ান্টাম স্টেট বা ওয়েভ ফাংশনটাকে বলা হয়েছে দেখবে আমরা যা কিছু আলোচনা করেছি এখন পর্যন্ত সেখানে ওয়েভ ফাংশনটাকে আমরা সবসময়ই হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন নিয়ে কথাবার্তা বলেছি বা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন নিয়ে কথাবার্তা বলেছি। কিন্তু আমি আগেও বলেছিলাম যে শ্রোডিঞ্জার ইকুয়েশন বলতে কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টটা নয়। অ্যাকচুয়ালি টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা সেটাই অ্যাকচুয়ালি শ্রোডিঞ্জার ইকুয়েশন। পরে যখন তুমি ম্যাচিউর হয়ে যাবে তখন কিন্তু শ্রোডিঞ্জার ইকুয়েশন বললে তুমি ১ম এ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লেখো না। তুমি টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি শ্রোডিঞ্জার ইকুয়েশন। ঠিক আছে? এইটা। আচ্ছা। তাহলে আমরা যেটা দেখব যে ওই যে কোয়ান্টাম স্টেটটা, সেই স্টেটটা টাইমের সঙ্গে, সঙ্গে কেমন করে ইভলভ করছে। তো সেটাই হচ্ছে আমাদের পস্টুলেট 5 এর ব্যাপার যে এনি কোয়ান্টাম স্টেট evolves with time according to time dependent টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। আচ্ছা, অনেকেই টাইম মানে ফিজিক্সের লোকেরা হলে এই টাইম ডিপেন্ডেন্ট পার্টটা না ওরা ঠিক পছন্দ করবে না। মানে শ্রোডিঞ্জার ইকুয়েশন মানে যেটা আমি বলতে চাইছি সেটাই তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশন। এনি কোয়ান্টাম স্টেট evolves with time according to শ্রোডিঞ্জার ইকুয়েশন। এই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কেমন দেখতে? এইচ সাই ইকুয়াল টু আই এইচ কস ডেল সাই ডেল টি। এইটা। আচ্ছা, এখানে সাইটা কিন্তু অ্যাজ এ ফাংশনস অফ বোথ পজিশন অ্যান্ড টাইম হয়, হ্যাঁ? সাইটা পজিশন এবং টাইম দুটো মিলে ফাংশন। মানে এর আগে ওয়েভ ফাংশনগুলো শুধুমাত্র পজিশনের ফাংশন হিসেবে লিখেছিলাম। এখন কিন্তু ওয়েভ ফাংশনটা বেসিক্যালি পজিশন এবং টাইম তার ফাংশন। আর হ্যামিল্টনিয়ান অপারেটরটা অ্যাজ ইউজুয়াল সেটা কাইনেটিক এনার্জি পার্ট থাকবে মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এ ল্যাবলেসিয়ান অপারেটর প্লাস হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকবে। পোটেনশিয়াল এনার্জি পার্টটা শুধুমাত্র পজিশনের ফাংশন। এটা। তাহলে এনি কোয়ান্টাম স্টেট কোয়ান্টাম স্টেটটা বেসিক্যালি সাই আরকি। কোয়ান্টাম স্টেট এটা হচ্ছে সাই evolves with time according to Schrodinger equation H psi equal to I H cos del psi del t এটা।
ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার পস্টুলেট 5 টা। এবারে এই পস্টুলেট 5 টাকে নিয়ে এবার আমাদের টোটাল আলোচনাগুলোকে করতে হবে। তার মানে যেটা কথা হচ্ছে দেখো এই টাইমটা এর আগে কোয়ান্টাম মেকানিক্স এ কোথাও ব্যবহার করা হয়নি। মানে পস্টুলেট 1 থেকে 4 পর্যন্ত বা যে সিম্পল অ্যাপ্লিকেশনস গুলো ইউজুয়ালি করা হয়, পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, হারমোনিক অসিলেটর প্রবলেম বা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, রিজিড রোটর প্রবলেম, পার্টিকেল রোটেশন রিং প্রবলেম কোথাও কিন্তু টাইম পার্টটাকে ব্যবহার করা হয়নি। হ্যাঁ? টাইম পার্টটাও শুধুমাত্র এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপল এর কনটেক্সট এ টাইম নিয়ে ২-৪ টা কথাবার্তা বলা হয়েছে। আদারওয়াইজ টাইম পার্টটা কোথাও ছিল না। এই পস্টুলেট 5 এর থ্রু দিয়ে তোমার টাইম ঢুকে যাচ্ছে। টাইম ঢুকে যাচ্ছে না। মানে টাইম আদৌ ঢুকছে কিনা দেখি। তার বদলে অ্যাকচুয়ালি যেটা ঢুকছে সেটা হচ্ছে যে সত্যি যে তোমার একটা কোয়ান্টাম স্টেট যে টাইমের সঙ্গে, সঙ্গে ইভলভ করে, কেমন করে ইভলভ করে সেটাই ইকুয়েশন থেকে তুমি বুঝতে পারবে। এটা। আচ্ছা এবারে এইখান থেকে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে কনসেপ্ট অফ স্টেশনারি স্টেট টায় ঢুকতে চাইছি। কনসেপ্ট অফ স্টেশনারি স্টেট টা ঢুকতে চাইছি। দেখো এখানে কনসেপ্ট অফ স্টেশনারি স্টেট এর কনটেক্সট এ তোমার মানে আসলে স্টেশনারি স্টেট এর এটা বোর্ড থিওরিতে তুমি স্টেশনারি স্টেট টা ১ম দেখেছিলে। মানে মানে স্টেশনারি স্টেট অ্যাকচুয়ালি কি হয় বলো তো? যে মানে স্টেট মানে তো এখানে কোয়ান্টাম স্টেট, ওয়েভ ফাংশন তো। মানে ওয়েভ ফাংশনটাই বেসিক্যালি কোয়ান্টাম স্টেট। সেই স্টেটটা স্টেশনারি কথাটার মানেটা হচ্ছে যে স্টেটটা যদিও এক্সপ্লিসিটলি টাইমের উপর ডিপেন্ড করতে পারে। যেমন এখানে বলেইছি যে এটা কোয়ান্টাম স্টেট দেখো ইন জেনারেল টাইমের উপর ডিপেন্ড করতে পারে। যে টাইমের উপর ডিপেন্ড করেও যেগুলো মেজারেবল কোয়ান্টিটি ধরো লেটস সে প্রবাবিলিটি ডেনসিটি সেটা টাইমের উপর ডিপেন্ড করবে না। বা যদি এমন হয় যে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবল তার এক্সপ্লিসিট কোনো টাইম ডিপেন্ডেন্স নেই, তার যখন আমি এভারেজ ভ্যালু বের করব বা আইগেন ভ্যালু বের করব, সেটাও দেখবে তোমার টাইমের উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে? সেটাই হচ্ছে কনসেপ্ট অফ স্টেশনারি স্টেটের ব্যাপারটা আরকি। মানে এমনিতে জাস্ট এইভাবে তুমি বলতে পারো স্টেশনারি স্টেট মানে একটা স্টেট যার ক্ষেত্রে প্রবাবিলিটি ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। তাহলে ইট ইজ এ স্টেট, ইট ইজ এ স্টেট ফর ওয়েভ ফাংশন for which probability density is independent of time. probability density টা হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করে না। ঠিক? আচ্ছা এটা কেমন করে হতে পারে? ধরো তুমি একে বললে ধরো আমি বললাম যে let psi rt can be expressed as or can be expressed or can be written as এটা সবসময় যাবে সেরকম না যদি যায় can be written as এটা ইউজুয়ালি যায় সেটা হচ্ছে psi rt টা তোমার একটা ধরো এই r ডিপেন্ডেন্ট পার্ট আর একটা হচ্ছে তোমার ধরো টাইম ডিপেন্ডেন্ট পার্ট। যে একটা ফাংশন মানে যেটা টাইম এক্সপ্লিসিট মানে সেটা টাইম মানে পজিশনেরও ফাংশন, টাইমেরও ফাংশন। সেটাকে তুমি এরকম প্রোডাক্ট সেপারেবল ফর্মে লিখতে পারলে একটা পার্ট শুধুমাত্র পজিশনের ফাংশন, একটা পার্ট শুধুমাত্র টাইমের ফাংশন। আর এবারে যদি কোনো একটা পার্টিকুলার কোয়ান্টাম স্টেট n এর স্টেট হয় তাহলে এইটার ইন্ডিপেন্ডেন্স থাকবে, এটার ইন্ডিপেন্ডেন্স থাকবে, এটা ধরো একটা ইন্ডিপেন্ডেন্স থাকবে। মানে কোয়ান্টাম মানে হয় না যে একটা কোয়ান্টাম নাম্বারের উপরে স্টেটটা একটু নির্ভর করে সেই কোয়ান্টাম নাম্বারটা যদি n হয় আমি এইরকম ভাবে লিখলাম। আর যেখানে ফাই n টা কি? ফাই n টা satisfies the time independent Schrodinger equation. হ্যাঁ? phi n r টা satisfies the time independent Schrodinger equation. তার মানে কি? h টা phi n r এর উপরে কাজ করলে en phi n r দেয়।
এখানে যে ইকুয়েশনটা না, ইকুয়েশনটা আমি ১ নম্বর ইকুয়েশন হিসেবে লিখে রাখি। এটা হচ্ছে ২ নম্বর ইকুয়েশন, এটা ৩ নম্বর ইকুয়েশন। তাহলে দেখো, তাহলে আমি কি করছি? না, আমি বলছি ওয়েভ ফাংশনটাকে তুমি একটা পজিশনের ফাংশন এবং টাইমের ফাংশনের প্রোডাক্ট হিসেবে লিখতে পারবে, যেখানে পজিশনের ফাংশন যেটা সেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করে। এবার তুমি বলে দিলাম। আর এবারে আমি কি করলাম? এই ২ নম্বর ইকুয়েশনের সাইটাকে ১ নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ? 1 and 2 কি হচ্ছে? H সাইগেন আর এর জায়গায় লিখলে তুমি ফাইগেন আর এফ এন টি, এটা ইকুয়াল টু আই এইচ ক্রস ডেল ডেল টি অফ সাইগেন আর এর জায়গায় কি বসালে? ফাইগেন আর এফ এন টি। এইটা এভাবে আমি লিখলাম। তাহলে এবারে দেখো, যেটা ইম্পর্টেন্ট যে এইখানে এই যে হ্যামিল্টনিয়ানটা, এইটা কিন্তু তোমার টাইমের উপর এক্সপেশালি ডিপেন্ড করছে না। ডাজ নট ডিপেন্ড অন টাইম এক্সপেশালি। দেখো, এই পার্টটা কিন্তু তোমার টাইমের উপর ডিপেন্ড করছে না। কারণ তুমি যদি এই ধরো ডেল স্কোয়ার অপারেটরটাকে দেখো, এটা কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে করলে এরকম দেখতে না? ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, মানে কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে করলে এরকম দেখতে পোলারে হতে আরেক রকমের দেখতে। হ্যাঁ, তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এটা টাইমের উপর স্পেশালি ডিপেন্ড করে না। টাইমের উপর যদি স্পেশালি ডিপেন্ড না করে, তাহলে এইচটা যখন এর উপরে কাজ করবে, টাইম ডিপেন্ডেন্ট যে পার্টটা এফএনটিতে এটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হয়ে বাইরে বেরিয়ে চলে আসবে। হ্যামিল্টনিয়ানটা অ্যাকচুয়ালি কাজটা করবে তাহলে কার উপরে? ফাইগেন আর এর উপরে, এইটা। আর ডান দিকটা দেখো আই এইচ কস, এখানে পার্শিয়াল ডেরিভেটিভ করছো। পার্শিয়াল ডেরিভেটিভ কার রেসপেক্টে করছো? না টাইমের রেসপেক্টে। সেখানে টাইম ডিপেন্ডেন্ট যে পার্টটা তার উপর অ্যাকচুয়ালি ডেরিভেটিভটা হবে। আর পজিশন ডিপেন্ডেন্ট যে পার্টটা ফাইগেন আরটা, সেটা তোমার ডেরিভেটিভের বাইরে বেরিয়ে চলে আসে। তাহলে এটা হলো, এটা হলো। তাহলে এখান থেকে দেখো তুমি জাস্ট এটা যদি এদিকে পাঠিয়ে দাও, মানে ধরো, আচ্ছা আমি ঠিক আছে এখানেও আচ্ছা ১ লাইন পরে লিখবো। ধরো এখানে তুমি এক কাজ করো, এটা এদিকে পাঠিয়ে তাহলে ডি এফ এন টি বাই এফ এন টি, এইটা এইটা এদিকে চলে গেলে হয়ে যাচ্ছে তোমার, নিচে হচ্ছে আই এইচ ক্রস, উপরে এইচ ফাইগেন আর আছে, নিচে একটা ফাইগেন আর আছে, কিন্তু ডিটি আছে। মানে এফ ডিএফটি বাই এফএনটি, এটা একসাথে করে দিলাম, এটা এদিকে পাঠিয়ে দিলাম। এটা এদিকে পাঠিয়ে দিলে এইচ ফাইগেন আর ডিটি নিচে হয়ে যাচ্ছে আই এইচ প্লাস ফাইগেন আর, এটা। আচ্ছা, তাহলে এবারে তোমার, এবারে দেখো যে যেহেতু ফ্রম ইকুয়েশন থ্রি অনুযায়ী তোমার এইচ ফাইগেন আরটা ইএন ফাইগেন আছে, আমি বসিয়ে দিচ্ছি। ওর কি হলো? ডি এফ এন টি বাই এফ এন টি, এফ এন টি এইটা হচ্ছে তোমার ইএন ফাইগেন আর বাই আই এইচ ক্রস ফাইগেন আর ইন্টু ডিটি। আচ্ছা, এবার এখানে ফাইগেন আর তুমি বাদ দিয়ে দিতে পারো, কারণ ফাইগেন আর অলওয়েজ জিরো নয়। হ্যাঁ, যেহেতু নয়, তাহলে এটা তুমি লিখতে পারছো মাইনাস আই ইএন টি বাই এইচ ক্রস ইন্টু ডিটি। মানে আমি কি করছি দেখো, এখানে উপর নিচে আই দিয়ে গুণ করে দিলে এই আই স্কোয়ারটা মাইনাস ওয়ান হয়ে যাবে, তার মানে মাইনাস আই ইএন আছে বাই এইচ ক্রস ইন্টু ডিটি। এটা হচ্ছে যেহেতু ফাইগেন আর is not 0 or infinity always, মানে ওয়েভ ফাংশনটা তো সবসময় 0 বা ইনফিনিটি হবে সেরকম না। যদি 0 হতো 0 বাই 0 কাটতে পারতে না, বা ইনফিনিটি বাই ইনফিনিটি কাটতে পারতে না। তাহলে এটা ইউজুয়ালি কিন্তু একটা ফাইনাইট কোয়ান্টিটি হয়। সেই জন্য এটা তুমি ফাইগেন আর উপর নিচে কেটে দিতে পারলে, তাহলে এইটা হলো, হ্যাঁ, এইটা হচ্ছে ডি এফ এন টি বাই
fn t টা হলো। এবার আমি ইন্টিগ্রেট করছি। টাইমটা 0 থেকে t তে গেলাম। আচ্ছা তখন এই টাইম ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন যেটা সেইটা t 0 তে ছিল তখন তার নাম দিলাম fn0 আর যখন t তে ছিল তখন তার নাম দিলাম fnt। এখান থেকে কি দাঁড়াচ্ছে? ln fnt বাই fn0 এটা হয়ে গেল মাইনাস i ent i ent বাই h cos এরকম দাঁড়ালো, or fnt টা হয়ে গেল fn0 e to the power minus i ent বাই h cos এরকম দাঁড়ালো। আচ্ছা এবারে আমি কি করলাম ওই যে ডিপেন্ডেন্সি থেকে টাইম ডিপেন্ডেন্ট পার্টটা অ্যাকচুয়ালি কেমন দেখতে সেটা দেখে নিলাম। মানে তোমার এফএনটি এর একটা এক্সপ্লিসিট ফর্ম বের করার চেষ্টা করা। মানে এফএনটি টা তো টাইমের উপর ডিপেন্ড করে। তো সেই টাইম ডিপেন্ডেন্সটা কেমন আমি দেখে নিলাম। এফএন0 অর্থাৎ ফাংশনটার ভ্যালুটা t = 0 তে কত ছিল সেইটা ইন্টু e টু দি পাওয়ার মাইনাস i ent বাই h cos এটা দাঁড়াচ্ছে। তাহলে দেন তা ওভারঅল ওয়েভ ফাংশন ক্যান বি রিটেন অ্যাজ এই যে psi nt টা সেটা তো phi n r ইন্টু এফ এন টি ছিল। এটা phi n r যেমন আছে আছে fn t টাকে তুমি লিখলে কত fn0 e টু দি পাওয়ার মাইনাস i ent বাই h cos এটা। আচ্ছা এইখানে fn t টা কিন্তু এখানে একটা কনস্ট্যান্টের মতো, তাই তো? fn0 টা এটা একটা কনস্ট্যান্টের মতো বিহেভ হবে। যে কনস্ট্যান্টটা তুমি চাইলে এর ভেতরে ঢুকিয়ে দিতে পারো। মানে phi n r এর ভেতরে ধরো তুমি ঢুকিয়ে দিলে e টু দি পাওয়ার মাইনাস i ent বাই h cos হলো। মানে কি করলাম দেখো এখানে যেটা হচ্ছে যে এই fn t হচ্ছে এই যে কনস্ট্যান্ট কোয়ান্টিটি। সেই জন্য যখন তুমি phi n r টা তার সঙ্গে এই fn0 তোমার গুণ হয়ে গেল এইটা, তখন কি হবে একটা কনস্ট্যান্ট টাইমস phi n r হবে। এইটাকে তুমি phi n r ই লিখতে পারো। কারণটা কি বলছি যে এটা সাডেনলি phi n r যা ছিল তার সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ হলে জিনিসটা পাল্টাচ্ছে। কিন্তু এরা তোমার টাইম তারা তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট থাকছে। আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো তোমার সেম স্টেট রিপ্রেজেন্ট করে। মানে কোনো কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশন তো নরমালাইজ হতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। সেখানে একটা ফাংশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে দিয়ে যেটা হয় যে নরমালাইজেশনটা পাল্টায়। আদারওয়াইজ ফাংশনটার নেচারটা কিন্তু কোনো রকম ভাবেই পাল্টায় না আরকি। ঠিক আছে? এখানে তোমার এই কনস্ট্যান্টটাকে আলাদা করে রাখা আর কনস্ট্যান্টটাকে এর ভেতরে মানে ঢুকিয়ে দেওয়া দুটো একই মানে। মানে বেসিক্যালি এখানে যেটা করেছি হিয়ার উই হ্যাভ incorporated the constant within phi n r কনস্ট্যান্টটা phi n r এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। মানে এইটা আর একটা কনস্ট্যান্ট টাইম এইটা দুটো ফাংশনের মধ্যে কিন্তু বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই। তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সেখানে তার একটা আলাদা নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আমি এটা করে দিতে পারছি। এটা। তাহলে কি হলো? তাহলে দেন psi n যেটা r এবং t এর ফাংশন ছিল তুমি এটাকে এখন লিখছো phi n r e to the power minus i ent by h cos। তাহলে দেখো তোমার যখন এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্সটা তুমি বের করে ফেললে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে, তাহলে এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্সটাকে বের করে ফেলার পরে তুমি ওভারঅল ওয়েভ ফাংশনটা দিলে তার নেচারটা অ্যাকচুয়ালি এরকম দেখতে হলো। ঠিক আছে? আচ্ছা এবারে এই যে স্টেটটার জন্য তুমি যদি প্রবাবিলিটি ডেনসিটি ক্যালকুলেট করো, তো প্রবাবিলিটি ডেনসিটি যেটা সেটা কি হবে সাই এন আরটি তার মডিউলাসের স্কয়ার, তার মানে
psi n rt তার কমপ্লেক্স কনজুগেট ইন্টু psi n rt, এটা তাহলে এইটা হচ্ছে তোমার প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটি ডেন্সিটি, এটা পি নাম দিচ্ছে, আমি এক্সপেক্ট করছি এটা ধরো তোমার আর এবং টি এর ফাংশন হবে এইটা। সেটা কি দাঁড়াচ্ছে দেখো, ওয়েভ ফাংশনটা তোমার phi n r e to the power minus I n t by h cross। আচ্ছা এদিকে তাহলে কমপ্লেক্স কনজুগেট করলে কি হবে, phi n r তার কমপ্লেক্স কনজুগেট আর e to the power minus I n t by h cross এর কমপ্লেক্স কনজুগেট নিলে e to the power প্লাস I n t by h cross, এইটা কি হলো, এইটাতে কেটে চলে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে phi n r মডুলাসের স্কয়ার হচ্ছে। পরিষ্কার দেখো দিস, এই পার্টটা রাখার এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্স নেই। দিস ডাজ নট ডিপেন্ড অন টাইম এক্সপ্লিসিটলি। তাহলে এখান থেকে তুমি যদি ডি পি আর টি বাই ডিটি থেকে দেখো, সেটা কত হবে, জিরো বেরিয়ে যাবে। মানে এই যে আমি যেটা মনে করছি যে প্রবাবিলিটি ডেন্সিটি টাইমের উপর ডিপেন্ড করতে পারে, কিন্তু আলটিমেটলি দেখলাম যে এই তোমার টাইম ডিপেন্ডেন্স অফ দ্য ফাংশন এমন দেখতে, যাতে করে এইটার কমপ্লেক্স কনজুগেট করলে এটা কেটে চলে গেল বলে তোমার আলটিমেটলি টাইম ডিপেন্ডেন্সটা হটে গেল। এখানে ডিপি আর টি বাই ডিটি ইকুয়াল টু জিরো হয়ে গেল। তার মানে দেখো এমন একটা স্টেট পেলে, যে স্টেটের জন্য কিন্তু ওয়েভ ফাংশনটা যদিও বা স্টেটটা যদিও টাইমের উপর ডিপেন্ড করছে, কিন্তু টাইম ডিপেন্ডেন্সটা এমন যাতে করে প্রবাবিলিটি ডেন্সিটিটা কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। তখন যে স্টেটটা, এই স্টেটটাকে বলা হবে স্টেশনারি স্টেট। তাহলে ফর দ্য স্টেট psi n rt, যেটা phi n r e to the power minus I n t by h cross, where এই phi n r টা হচ্ছে তোমার en phi n r, এইটা মানে ফর দ্য স্টেট এইটা probability density does not depend on time। probability density does not depend on time, ঠিক আছে এটা। তাহলে this state is called the stationary state। বুঝতে পারলে, তাহলে স্টেশনারি স্টেট হচ্ছে একটা স্টেট যে ঠিক এরকম ফর্মের হয়, যে একটা পজিশন ডিপেন্ডেন্ট পার্ট আছে, একটা টাইম ডিপেন্ডেন্সি আছে, কিন্তু টাইম ডিপেন্ডেন্সিটা এইরকম দেখতে, মানে ইট টু দি পাওয়ার মাইনাস আইএনটি, মানে এটা ফেজ ফ্যাক্টরের মতো দেখতে আর কি। হ্যাঁ, তখন তোমার আলটিমেটলি দেখতে পাচ্ছ প্রবাবিলিটি ডেন্সিটি যখন ক্যালকুলেট করছো, তখন টাইম ডিপেন্ডেন্ট পার্টটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে আলটিমেটলি তুমি যেটা পেলে সেটা হচ্ছে তোমার মানে একটা স্টেট যেখানে প্রবাবিলিটি ডেন্সিটিটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তখন একে বলা হচ্ছে স্টেশনারি স্টেট। স্টেশনারি স্টেট কাকে বলে হ্যাঁ, বুঝতে একবার পারলে? আগের পেজটা দেখাবেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। তো এই হচ্ছে তোমার স্টেশনারি স্টেট। আর এবারে স্টেশনারি স্টেটে তুমি যদি ধরো কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা তোমার এক্সপ্লিসিট টাইমের উপর ডিপেন্ড করে না, বা তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটাও টাইমের উপর ডিপেন্ড করে না, সেরকম যদি থাকে, তো তার জন্য কিন্তু তুমি দেখতে পাবে তার অ্যাভারেজ যে অ্যাভারেজ কোয়ান্টিটি যেগুলো হবে আর কি, মানে ক্লাসিক্যাল অবজারভেবল বা তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো টাইমের উপর এক্সপ্লিসিটলি ডিপেন্ড করে না, তাদের অ্যাভারেজ ভ্যালুটা আলটিমেটলি তোমার জিরো হয়। ধরো এমন যদি হতো যে বলে যে লেট এ ইজ এ ক্লাসিক্যাল observable which does not
depend on time explicitly. বললাম A is a classical observable which does not depend on time explicitly. আর এইটা হচ্ছে is the quantum mechanical operator quantum mechanical operator of A. তাহলে in a quantum state psi হলো the average value of A is given as এর অ্যাভারেজ ভ্যালু যখন তুমি ক্যালকুলেট করছো তখন সেটা কি হবে না ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi n আটটি তার কমপ্লেক্স কনজুগেট এর করসপন্ডিং অপারেটরটা psi n আটটি এইটা ইন্টু dr ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi n আটটি স্টার psi n আটটি ইন্টু dr এটা অ্যাভারেজ ভ্যালু বের করার জাস্ট সিম্পলি ফর্মুলাটা আমি বসিয়েছি এখানে এটা এবারে তুমি এই যদি স্টেশনারি স্টেট হয় তুমি psi n আটটির জায়গায় এক্সপ্রেশন গুলোকে বসিয়ে দাও তাহলে ফর দ্য স্টেশনারি স্টেট তুমি কি লিখতে পারছো এর অ্যাভারেজটা হলো ইন্টিগ্রাল ওভার অল স্পেস phi n r the star e to the power plus I e n t by h cross এটা হলো psi স্টারটা আর এ অপারেটরটা হলো সেইটা phi n r e to the power minus I e n t by h cross তার উপর ডিপেন্ড করলো তার সঙ্গে dr গেল ইন্টিগ্রাল ওভার অল স্পেস phi n r star e to the power plus I e n t by h cross এইটা আর এইটা হচ্ছে phi n r e to the power minus I e n t by h cross into dr আচ্ছা দেখো এ অপারেটরটা যখন কাজ করবে এ যদি এক্সপ্রেসলি টাইমের উপর ডিপেন্ড করে না তাহলে টাইম ডিপেন্ডেন্ট পার্টটা আলাদা হয়ে যাবে শুধু এটা phi n এর উপরে কাজ করা ইন্টিগ্রাল ওভার অল স্পেস হলো phi n r the star e to the power plus I e n t by h cross এটা আচ্ছা এই অপারেটরটা যখন এখানে কাজ করছে দেখো তখন এই e to the power minus I e n t by h crossটা এটা উপরে এটা কাজ করবে কারণ এটা টাইমের উপর ডিপেন্ড করে না তাহলে এটা শুধুমাত্র কাজ করলো phi n r এর উপরে কিন্তু dr হলো আর নিচ থেকে দেখো যে এইটা আর এইটা অটোমেটিক্যালি তোমার কেটে যাচ্ছে কেটে গিয়ে পড়ে থাকছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস phi n r তার স্টার phi n r dr এটা এবার দেখো এখানে এই যে ই টু দি পাওয়ার i n t h এটা মাইনাস i n t h এটা কেটে কুটে চলে গেল তাহলে পড়ে রইল কত ইন্টিগ্রাল ওভার অল স্পেস phi n r তার স্টার এ অপারেটর phi n r dr divided by integral over all space phi n r star phi n r dr এটা তাহলে পরিষ্কার বুঝতে পারলে যে মানে এইটা টাইমের উপর এক্সপ্রেসলি ডিপেন্ড করছে না ডাজ নট ডিপেন্ড অন টাইম এক্সপ্রেসলি তার মানে ডি এ অ্যাভারেজ বাই ডিটি যদি তুমি করো সেক্ষেত্রে এই পার্টিকুলার ক্ষেত্রে তোমার জিরো বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তুমি যখন টাইমের রেসপেক্টে তুমি ডেরিভেটিভটাকে করছো তখন কিন্তু এটা তোমার আলটিমেটলি জিরো বেরিয়ে যাচ্ছে তার মানে
মানে স্টেশনারি স্টেটে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবল, যে ক্লাসিক্যাল অবজারভেবলটা এক্সপ্রেসলি টাইমের উপর ডিপেন্ড করে না, তার যদি অ্যাভারেজ বের করো সেটা তোমার আলটিমেটলি কিন্তু 0 হিসেবে অ্যাপিয়ার করবে। ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে স্টেশনারি স্টেটে শুধুমাত্র যে প্রবাবিলিটি ডেনসিটিটা টাইমের উপর ডিপেন্ড করে না সেটা নয়। ওই স্টেটে যে কোনো অ্যাভারেজ তুমি বের করো সেটাও তোমার অ্যাকচুয়ালি টাইমের উপর ডিপেন্ড করবে না। হয়েছে? বোঝা গেল? ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা করবো, আমরা এরেনফেস্ট ইকুয়েশন এর মধ্যে যাব। হ্যাঁ? তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন। তার আগে ধরো তোমার যদি এমন হতো যে মানে যেকোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবল, যে অবজারভেবলটা এখন আমি আর জোর করে বলছি না যে ওটা তোমার কোনো একটা এর উপর ডিপেন্ড করছে কি করছে না, মানে টাইমের উপর এক্সপ্রেসলি ডিপেন্ড করছে কি করছে না, সেটা আমি বলছি না। সেরকম তার টাইম এভলিউশনটা দেখতে চাইছি। মানে টাইম এভলিউশন অফ দ্য স্টেট মানে ওয়েভ ফাংশন, সেটা তো আমি দেখলাম। টাইম এভলিউশন অফ এক্সপেকটেশন ভ্যালুটাকে দেখতে চাইছি। এভলিউশন অফ এক্সপেকটেশন ভ্যালু বলার দরকার নেই, অ্যাভারেজ ভ্যালু। টাইম এভলিউশন অফ অ্যাভারেজ ভ্যালু at any আরবিট্রারি স্টেট। মানে এখন আর স্টেশনারি স্টেট ভাবছি না, যে কোনো আরবিট্রারি স্টেটে, যে কোনো আরবিট্রারি স্টেটে তুমি অ্যাভারেজ ভ্যালু টাইম এভলিউশনটাকে দেখতে চাইছো। আর আমি পুরোটাকে ব্র্যাকেট নোটেশনে করছি। ঠিক আছে? তাহলে ধরো বললাম লেট আস কনসিডার এ ক্লাসিক্যাল অবজারভেবল A which has the quantum mechanical operator which has the quantum mechanical operator A cap। ঠিক আছে? তাহলে আচ্ছা, we consider a function, we consider a state psi which is time sorry which is normalized। We consider a state which is normalized। আমি normalized state নিয়ে কথাবার্তা বলছি, তাহলে আমার কিছুটা সুবিধা হবে আর কি। which is normalized। normal। তাহলে এর অ্যাভারেজ ভ্যালু তাহলে কি হবে? তুমি জাস্ট সাই, এইখানে দেখবো মানে ডিনোমিনেটরে যে সাই সাই পার্টটা সেটা লিখতে হচ্ছে না এটা। এবার এইখান থেকে তুমি যদি ডি এ অ্যাভারেজ বাই ডিটি এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? তা কি হবে? এখানে তিনটে ডেরিভেটিভ হবে, ডি সাই ডিটি, এ সাই প্লাস সাই ডি এ ডিটি সাই প্লাস সাই এ। স্যার ওই এ বলো। অপারেটর আর সাই এর মাঝে ওই লাইনটা হবে? ওই দেওয়া যা না দেওয়া তাই। হ্যাঁ, দুটো একই মানে, মানে এইটা অর এইটা, হ্যাঁ এই দু রকম ভাবেই লেখে, দু রকম ভাবেই লেখে। ঠিক আছে? এবার অ্যাভারেজ লেখার সময় মোস্ট অফ দ্য ক্ষেত্রে হচ্ছে এই লাইনটা লেখে, দুটো একই মানে, মানে এটা লেখাও যা এটা লেখাও তাই। এটা তাহলে এটা হলো। আচ্ছা এবারে দেখো, তোমার খেয়াল করে দেখো যে ফ্রম টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এইচ সাই তো আই এইচ ক্রস ডেল সাই ডেল টি। তাহলে এখান থেকে তুমি যদি ডেল সাই ডেল টি করো সেটা কত হবে? এইচ সাই বাই আই এইচ ক্রস। আমি সেটাকে করছি, তার ডি সাই ডিটির জায়গায় আমি বসাচ্ছি কি? আচ্ছা এটা একটু ভুল হলো, এটা সব পার্শিয়াল ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে।
মানে যখন তুমি ডেরিভেটিভটাকে করছো পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। ডেল সাই ডেল টি এটা কি হচ্ছে? মানে এখানে যখন তুমি এই বাঁদিকটা হচ্ছে টোটাল ডেরিভেটিভ, ঠিক আছে? এবারে তোমার obviously যখন তুমি ডেরিভেটিভটাকে করবে এদিকে এই যে ৩ টে পার্ট আলাদা করে আছে, সাই আছে, এ আছে, সাই আছে। তো এইখানে তো সাইটা তো ইন জেনারেল টাইমের সাথে, সাথে পজিশনেরও ফাংশন। কিন্তু এখানে তুমি তো টাইমের রেসপেক্টে শুধুমাত্র ডেরিভেটিভটা করছো, তাই না? এভারেজ ভ্যালুটাকে শুধুমাত্র টাইমের রেসপেক্টে তুমি টোটাল ডেরিভেটিভটাকে করছো। তার মানে এখানে কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ হবে। ডেল সাই ডেল টি তে তুমি কি লিখবে? না এইচ সাই বাই আই এইচ ক্রস এ অপারেটর সাই হলো প্লাস এটা যেমন আছে সাই, এটাকেও চাইলে মানে রাদার এটাকেও চাইলে যেহেতু সাইটা নরমালাইজড ফাংশন, এটা ডেল এ বাই ডেল টি তার এভারেজ ভ্যালু হিসেবেও লিখতে পারে। এটা বেসিক্যালি এভারেজ ভ্যালু অফ ডেল এ ডেল টি এইটা। আর শেষেরটা কত হচ্ছে? সাই এ অপারেটর এইচ সাই বাই আই এইচ ক্রস এটা। আচ্ছা এবারে দেখো এইটা ব্রা পার্টের মধ্যে আছে, ব্রা পার্টের মধ্যে যদি আসে তাহলে সে যখন বাইরে বেরিয়ে আসবে তার কমপ্লেক্স কনজুগেট হয়ে বেরিয়ে আসবে। তাহলে মাইনাস 1 বাই আই এইচ ক্রস হয়ে বেরিয়ে আসবে। মানে আই এইচ ক্রসটা যখন তোমার ব্রা পার্ট থেকে বাইরে বেরিয়ে আসবে, সে কমপ্লেক্স কনজুগেট হয়ে বেরিয়ে আসবে, সেটা একটা মাইনাস সাইন হবে। তারপরে থাকছে কত? এইচ সাই এস আই। মানে এখানে এই যে লাইনটা তুমি দিলে কি না দিলে একই মানে, ঠিক আছে? এটা দেখো মানে তুমি এটা দিতেও পারো নাও পারো, এটা বললাম না কিছু এসে গেল না এটা। ওই সাইগুলো লিখলাম না কেন, ওটা একবার বলবেন? কোনটা? ওই ডেল এ বাই ডেল টি যেটা হলো। হ্যাঁ না এটা অ্যাভারেজ ভ্যালু করে দিলাম তো একবারে। মানে তোমার এই যে দেখো না মানে করলে কি হয়, সাই এস আই মানে কত? এর অ্যাভারেজ ভ্যালু তো, তাই না? বুঝতে পেরেছো? তাহলে তার মানে কি? তাহলে এই যে সাই এস আইটাকে যদি তুমি এর অ্যাভারেজ এইরকম ভাবে লেখো, তাহলে এই যে কোয়ান্টিটিটা এর অ্যাভারেজ তো এটাকে তুমি কি করে লিখবে? ডেল এ ডেল টি তার অ্যাভারেজ লিখবে না? বুঝতে পারছো? মানে এই যদি মাঝেরটা ধরো, মাঝেরটা যদি কোনো একটা বি অপারেটর থাকতো, তাহলে সাই মানে ব্র্যাকেট নোটেশনের মধ্যে সাই বি সাই মানে কত? বি এর অ্যাভারেজ ভ্যালু তো, তাই না? হ্যাঁ। তাহলে ঠিক একই রকম ভাবে আমি লিখেছি। এটা হচ্ছে এটা বেসিক্যালি ডেল এ বাই ডেল টির অ্যাভারেজ ভ্যালু। বুঝেছো? ডেল এ ডেল টির অ্যাভারেজ ভ্যালু এটা। হুম? এখানে মানে তোমার তুমি অপারেটরটা লিখতে পারো। সে লেখা না লেখা সমান বেসিক্যালি। এটা হচ্ছে তোমার এর অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে? আচ্ছা এইটা হলো। আচ্ছা এই পার্টটা যেমন আছে থাক। ডেল এ বাই ডেল টি তার অ্যাভারেজ ভ্যালু। আর এইটা কত হচ্ছে? না তখন আই এইচ ক্রস হিসেবে বাইরে বেরিয়ে আসবে। কারণ এটা কেট পার্ট থেকে বেরোচ্ছে মানে যেমন আছে সেই হিসেবেই বেরিয়ে আসবে। এটা এ এইচ সাই এটা। তাহলে দেখো ডি এভারেজ বাই সরি ডি এ এভারেজ বাই ডিটি এটা কি দাঁড়াচ্ছে? দেখো এটা তুমি 1 বাই আই এইচ ক্রসটা বাইরে বের করে দাও। দেখো এখানে 1 বাই আই এইচ ক্রস, এখানে -1 বাই আই এইচ ক্রস আছে। তাহলে আমি এইটাকে আগে লিখছি সাই। দেখো বলছিলাম যে এইখানে যে এই যে লাইনটা তুমি দিলে না দিলে কিছু এসে গেল না। আমি না দিয়েই ধরো দেখাচ্ছি। এটা এ এইচ সাই মাইনাস সাই। আচ্ছা এবার এখানে একটু খেয়াল করে দেখো, এক লাইন এখানে লিখে দেওয়া উচিত ছিল যে -1 বাই আই এইচ ক্রস। এই এইচটাকে তুমি চাইলে এখানে পাঠিয়ে দিতে পারো সাই এইচ এ সাই প্লাস ডেল এ বাই ডেল টি তার অ্যাভারেজ ভ্যালু প্লাস 1 বাই আই এইচ ক্রস সাই এ এইচ সাই এইটা। কি করলে দেখো এইচটা তুমি ব্রাপার থেকে কেট পার্টের মধ্যে পাঠিয়ে দিলে কিছু না পাল্টে। কেন পাল্টাতে পারলে? কারণ অ্যাজ এইচ ইজ হারমিশিয়ান। এটা কেন? অ্যাজ যেহেতু হ্যামিল্টনিয়ান অপারেটর একটা হারমিশিয়ান অপারেটর, হারমিশিয়ান অপারেটর যদি হয় তাহলে তুমি তাকে সেফলি এই ব্রাপার থেকে কেট পার্টের মধ্যে পাঠিয়ে দিতে পারো কিছু তোমার না পাল্টে। ঠিক আছে? তাহলে এবারে দেখো এইখানে যদি তুমি এই লাইনটা দিতে বা না দিতে একই মানে আমি বলেছিলাম। তো এটা হচ্ছে সাই এইচ সাই তার আগে প্লাস 1 বাই আই এইচ কস আছে। আর এখানে সাই এইচ এ সাই তার আগে মাইনাস আই এইচ কস এটা আছে। তাহলে যদি 1 বাই আই এইচ কস কমন নিয়ে নাও তাহলে সাই এইচ সাই মাইনাস
সাই এই যে সাই হলো, এটা একটা পার্ট হলো, প্লাস এটা যেমন আছে ডেল এ বাই ডেল টি তার অ্যাভারেজ ভ্যালু। আচ্ছা এটা কি দাঁড়াচ্ছে? দেখো সাই এই ভেতরটাকে লিখতে পারো এইচ মাইনাস এইচ এ লিখতে পারছো এখন, এটা সাই বাই হচ্ছে তোমার আই এইচ ক্রস আছে প্লাস ডেল এ বাই ডেল টি এটা আছে। আচ্ছা এটা কি? সাই এটা বেসিক্যালি এ এইচ কমিউটেটর সাই বাই আই এইচ ক্রস প্লাস এটা হচ্ছে তোমার ডেল এ বাই ডেল টি এটা হলো। আচ্ছা এবারে এটা এইচ কমিউটেটর, এই দুটো সাই সাই দিয়ে আর কেট পেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, মানে এটা বেসিক্যালি এইচ কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু হলো বাই আই এইচ ক্রস প্লাস ডেল এ বাই ডেল টি এইটা দাঁড়াচ্ছে। তার মানে দেখো ডি এ বাই ডিটি মানে কোনো একটা অ্যাভারেজ ভ্যালুর যে টাইম ইভলিউশনটা বা টাইম ডিপেন্ডেন্সটা সেটা কি হচ্ছে না এইচ কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু ডিভাইডেড বাই আই এইচ ক্রস প্লাস ডেল এ বাই ডেল টি তার অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে? মানে এই যে একই রকম ভাবে যে তুমি যখন এই যে মানে ব্র্যাকেট নোটেশনের মধ্যে সাই এখানে কোন একটা অপারেটর সাই যদি থাকতো তুমি কি লিখতে? এই যে ভেতর অপারেটরটা পার্টটা আছে তার করসপন্ডিং এভারেজ ভ্যালুটাকে লিখতে। এখানে তাই করেছি। তাহলে এইচ এই যে কমিউটেটর তার বাঁদিকে সাই আর ডান দিকে সাই আছে। তাহলে এটা বেসিক্যালি কি এইচ যে কমিউটেটর তার এভারেজ ভ্যালু। তাহলে এভারেজ ভ্যালু বাই এইচ এটা তোমার দাঁড়ালো। ঠিক আছে? হলো? আর এবারে দেখো এটা হচ্ছে ইন এ স্পেশাল কেস ইফ এই যে এ অপারেটরটা does not depend on time explicitly, যদি এটা ডাজ নট ডিপেন্ড অন টাইম এক্সপ্লিসিটলি তখন কি হবে? ডেল এ বাই ডেল টি তার অ্যাভারেজ ভ্যালুটা কত হবে? না বেসিক্যালি তোমার 0 হবে। এই যে এই পার্টটা তখন তোমার 0 হয়ে যাচ্ছে। যখন এটা টাইমের উপর এক্সপ্লিসিটলি ডিপেন্ড করবে না। মানে এ যদি টাইমের উপর এক্সপ্লিসিটলি ডিপেন্ড না করে তাহলে ডেল এ বাই ডেল টি তোমার বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে এটা। তখন কি হবে? দেন তুমি লিখতে পারছো ডি এ অ্যাভারেজ বাই ডিটি এটা জাস্ট তোমার এইচ কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু বাই আই এইচ কস এরকম একটা ছোট্ট ফর্মে তোমার দাঁড়িয়ে যায়। দেখো প্রথমে এই পর্যন্ত ঠিকঠাক হয়েছে কিনা আগে বুঝে দেখো। হ্যাঁ? মানে এই যে জায়গা থেকে আমি স্টার্ট করেছি যে তোমার আ আ আমাদের যে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন সেটাকে কাজে লাগিয়ে সবকিছু করতে হচ্ছে। কারণ টাইম ডিপেন্ডেন্সটা শ্রোডিঞ্জার ইকুয়েশনের থ্রু দিয়ে আমাকে আনতে হবে। তা ডেল সাই ডেল টিটা এইচ এইচ সাই বাই আই এইচ কস সেটাকে আমি বসিয়ে দিয়ে জাস্ট একটু অ্যালজেব্রাটা একটুখানি এদিক ওদিক করে দেখো আল্টিমেটলি তুমি এই ইকুয়েশনটাকে পেলে। আর এই ইকুয়েশনটা তোমার এই ছোট্ট ইকুয়েশনটা রিডিউস করে যাচ্ছে যখন তোমার এ এই যে অপারেটরটা মানে এ ক্যাপ এই যে অপারেটরটা সেটা টাইমের উপরে স্পেশালি ডিপেন্ড করছে না। ঠিক আছে? বোঝা গেছে? হলো? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা। আচ্ছা এবারে দেখো যে তুমি ধরো লেট এটা হচ্ছে তোমার জাস্ট বেসিক্যালি এক্স। মানে ক্লাসিক্যাল অবজারভেবল এটা হচ্ছে তোমার এক্স। তাহলে ডি এক্স এভারেজ বাই ডিটি তোমাকে কি লিখতে হবে? কমিউটেটর এক্স এইচ এক্স এইচ কমিউটেটর এভারেজ ভ্যালু ডিভাইডেড বাই আই এইচ কস হবে। এইটা হবে। তো যদি এর জায়গায় তুমি এক্স বসাও তখন এইটা বেরোবে। এখন এক্স এইচ কমিউটেটরটা কি হয় একটুখানি দেখি। আচ্ছা এমনিতে তুমি প্রথমে এক্স লেখো আর হ্যামিল্টনীয় অপারেটরটাকে তুমি পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এম লেখো প্লাস ভি লেখো। এইটা একটা অপারেটর সাইন অবশ্যই আছে এই কমিউটেটর তার মানে। তাহলে এটা কি হচ্ছে দেখো 1 বাই টোয়াইস এম এক্স
px স্কয়ার কমিউটেটর প্লাস xv কমিউটেটর, ঠিক আছে? 1/2 m এটা কত হয়? না 2 ইনটু IH cos ইনটু px হয় এইটা। আর এটা 0 হয়ে যাচ্ছে কারণটা কি? as v depends on x only, আর x তার আরবিট্রারি পাওয়ারের সাথে সবসময় কমিউট করে। আমাদের কমিউটেশন যখন শেখানো হয়েছে তখন বলেছি x তার আরবিট্রারি পাওয়ারের সাথে সবসময় কমিউট করে। তাহলে v টা তার হারমোনিক অসিলেটর করতে হতো, v টা হাফ কে x স্কয়ার, তাহলে x এর সঙ্গে x স্কয়ার সবসময় কমিউট করবে। মানে এই কমিউটেটরটা সবসময় 0 হচ্ছে। আর এরকম তুমি জানো যে x px টু দি পাওয়ার যদি n হতো তাহলে n IH cos px হতো। তাহলে x px তার স্কয়ার যদি হয় তাহলে সেটা কত হবে? 2IH cos px হবে। তো তুমি এখান থেকে দেখো কিছু জিনিস কেটে কুটে যাচ্ছে। কেটে কুটে কি তোমার পড়ে থাকছে কি? না এই x h যে কমিউটেটরটা সেটা হয়ে গেল তোমার 2 কেটে গেলে IH cos px বাই m হলো। আচ্ছা এবার এখানে যদি বসিয়ে দাও তাহলে দেন dx average বাই dt করলে কি দাঁড়াচ্ছে? 1/IH cos px বাই m এইটা তার এভারেজ ভ্যালু। তাইতো? বাই 1 বাই সরি IH cos টা ১ সেকেন্ড। 1/IH cos টা যেমন আছে, আছে। এবারে XH কমিউটেটরটা হবে। তাহলে XH কমিউটেটর এটা তুমি লিখলে। তো IH cos তোমার কেটে চলে গেল। তাহলে কি হলো এটা? px বাই m হয়ে গেল। এটা। তার মানে কি দাঁড়াচ্ছে এখান থেকে? যে dx average বাই dt সেটা বেসিক্যালি হচ্ছে px এর এভারেজ ভ্যালু বাই m এটা দাঁড়াচ্ছে। এটা একটা ইকুয়েশন ধরো। বাট এগেইন লেট এটা হচ্ছে তোমার px itself। তাহলে এটা হচ্ছে px। তাহলে d px average বাই dt যখন তুমি করবে তখন কি হবে? px কমিউটেটর তার এভারেজ ভ্যালু ডিভাইডেড বাই টুয়াইস i। হুম? এটা। আচ্ছা তার আগে করি এবার নাও px আর হ্যামিল্টনিয়ান তো কমিউটেটরটাকে ক্যালকুলেট করি তাহলে কি হবে এটা? px এটা হচ্ছে px স্কয়ার বাই টুয়াইস m প্লাস v এটা 1 বাই টুয়াইস m px স্কয়ার প্লাস px v এটা। প্রথম পার্টটা 0 হয়ে গেল। কারণ না কোন একটা অপারেটর তার আরবিট্রারি পাওয়ারের সাথে সবসময় কমিউট করে। এটা px v হলো এটা। আচ্ছা এবারে px v টা কি তোমাকে বুঝতে হবে। ধরো আমি এইভাবে করছি px v যেটা ফাংশন সাই এর উপরে কাজ করে কি হবে? px v সাই মাইনাস v px সাই কমিউটেটর মানে তো তাই এবি কমিউটেটর মানে এবি মাইনাস bx। তার মানে px v টা হচ্ছে তার কমিউটেটর যখন তুমি ভেঙে লিখবে px v মাইনাস v px তার মানে px v সাই এর উপরে কাজ করলো মাইনাস v px সাই এর উপরে কাজ করলো। এবারে px টা কত না মাইনাস IH cos ডেল x। আর এটা যে ভি সাই শুধু লিখবো কারণ ভি অপারেটর মানে ভি ইটসেলফ। আচ্ছা এইটা কি হলো? এটা হচ্ছে তোমার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ভিতে যেমন আছে রইল IH cos ডেল সাই ডেল x হলো। আচ্ছা এবার এটা ভেঙে লিখলে মাইনাস IH cos ভিটা কমন নিয়ে নিলে মানে ভিটাকে প্রথমে বাইরে বের করে দাও ডেল সাই ডেল x হলো। তারপরে মাইনাস IH cos সাইতে যেমন আছে রেখে দাও ডেল ভি ডেল x করে দাও। সাইতে যেমন আছে তেমন রেখে দাও। প্লাস এটা হচ্ছে ভি IH cos ডেল সাই ডেল x। দেখো এই যে পার্টটা আর এই যে পার্টটা তারা সমান বাট অপোজিট ইন সাইন কেটে গেল। পড়ে রইল কি? ২ থেকে সাই বাদ দিয়ে দিলে px v এই কমিউটেটরটা তাহলে কি পড়ে রইল? মানে আমি এদিক থেকে সাই এদিক থেকে সাই বাদ দিয়ে দিচ্ছি কিন্তু আরবিট্রারি সাই এর জন্যই যেহেতু বলছি এটা হচ্ছে তোমার মাইনাস IH cos ডেল ভি বাই
ডেল এক্স, এটা। তাহলে তোমার ডি এক্স অ্যাভারেজ বাই ডিটি কি দাঁড়াচ্ছে? 1/i স্কয়ার যেমন আছে আছে, আর এইটা মাইনাস আই স্কয়ার ডেল ভি ডেল এক্স, তার অ্যাভারেজ ভ্যালু হলো। অর তুমি লিখলে কি? অর তুমি লিখলে ডি পি এক্স ডিটি, ডি পি এক্স বাই ডিটি, এটা হয়ে যাচ্ছে আই স্কয়ার কেটে চলে গেল, এটা হচ্ছে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, এইটা হলো, এটা হলো ইকুয়েশন 2। তাহলে কি হলো দেখো, এই উপরের লাইনে ওটা 2i লিখেছেন। কোথায় 2i কোথায় লিখেছি রে? কোনটা বলতো? ডি অ্যাভারেজ ভ্যালু অফ px বাই ডিটি ওইখানটা। 2 কোথায়? কোন জায়গাটা? এখানে এখানে এই পাতায়? স্যার আগের পেজে, না আগের পেজে 2i ও লিখেছেন, এটা মানে আচ্ছা a সরি সরি, equals to ও px। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আই স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হলো, তাহলে এই যে দুটো ইকুয়েশন দেখো, এই যে ডি এক্স অ্যাভারেজ বাই ডিটি, সেটা হচ্ছে পি এক্স অ্যাভারেজ বাই এম, আর ডি পি এক্স অ্যাভারেজ বাই ডিটি সেটা হচ্ছে মাইনাস ডিভি বাই ডিএক্স তার অ্যাভারেজ ভ্যালু। এই যে দুটো ইকুয়েশন, এদেরকে বলা হচ্ছে তোমার এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন, এটা হচ্ছে এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন। আচ্ছা, এবারে তুমি কম্পেয়ার করো নিউটনস ইকুয়েশন অফ মোশনের সাথে। আচ্ছা, নিউটনস ইকুয়েশন অফ মোশনে তুমি কি দেখছো? না, নিউটনস ইকুয়েশন অফ মোশনে ডিএক্স ডিটি তোমার ভেলোসিটি রিপ্রেজেন্ট করে, যেটা কি হয় পিএক্স বাই এম হয়, আর ডিপি ডিটি কি করে ফোর্স রিপ্রেজেন্ট করে, ফোর্স মানে কি নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, ডিবি ডিএক্স হয়। তো তুমি খেয়াল করে দেখো, এই যে নিউটনস ইকুয়েশন অফ মোশন আছে আর এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন, যে দুটো ইকুয়েশনের স্ট্রাকচার একই রকমের দেখতে, কিন্তু এক্স বা পিএক্স গুলো তাদের রেসপেক্টিভ অ্যাভারেজ ভ্যালু দিয়ে রিপ্লেসড হয়েছে। তোমাকে এটা দাঁড়াচ্ছে যে পরিষ্কার বোঝা যাচ্ছে এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন অ্যান্ড নিউটনস equations of motions have classical quantum আর correspondence আছে। ক্লাসিক্যাল মেকানিক্সে যেমন ইকুয়েশন গুলো দেখতে, কোয়ান্টাম মেকানিক্সে দেখো ঠিক একই রকম ইকুয়েশন গুলোকে দেখতে, মানে নিউটনস ইকুয়েশন অফ মোশন আর এনএফএস ইকুয়েশন অফ মোশন, তার একটা ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্স আছে। মানে বলতে পারো যে এনএফএস ইকুয়েশন অফ মোশন এনএফএস ইকুয়েশন অফ মোশন আর the quantum mechanical analog of Ehrenfest equation of motion are the quantum mechanical analog of the classical Newton's equation of motion. এটা তো Ehrenfest equation of motion are the quantum mechanical analog of the classical Newton's equation of motion. ঠিক আছে, তো বোঝা গেল? তাহলে কেমন করে Ehrenfest হ্যাঁ equation of স্যার। motion গুলো এলো? হ্যাঁ, তাহলে প্রথমে Ehrenfest equation of motion বলতে গেলে তোকে প্রথমে ওই অ্যাভারেজ ভ্যালু টাইম এভলিউশনটাকে বলতে হবে। এই ইকুয়েশনটাকে অনেক সময় হাইসেনবার্গ ইকুয়েশন অফ মোশন বলে। সেইটা যখন তোমার দেখো এখানে যে এক্স বা পিএক্স এই অপারেটর গুলো তুমি কনসিডার করেছো, এই অপারেটর গুলো সার্টেনলি টাইমের উপর এক্সপেশালি ডিপেন্ড করে না।
টাইমের উপর এক্সপ্রেসলি ডিপেন্ড করে না বলে এই যে ডেল এ বাই ডেল টি তার অ্যাভারেজ ভ্যালুটাকে 0 হবে যেটা আমি এখানে পুট করেছি সেটা ভ্যালিড। তখন ইকুয়েশনটা এটা দাঁড়িয়ে গেল। এবারে ক্লাসিক্যাল অবজারভেবল এটাকে একবার তুমি এক্স ভাবছো, ক্লাসিক্যাল অবজারভেবল পিএক্সটাকে একবার তুমি এ ভাবছো, ভেবে সেখান থেকে তুমি জাস্ট এই দুটো ইকুয়েশনস পেয়ে গেলে যারা বেসিক্যালি এরেনফেস ইকুয়েশনের মোশন এবং এরেনফেস ইকুয়েশনের মোশন এবং নিউটন ইকুয়েশনের মোশনের মধ্যে একটা ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স আছে। ঠিক আছে? এই তো। বোঝা গেল? আচ্ছা। আচ্ছা, আর দুটো জিনিস আমি একটুখানি বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমার যেটা এমএসসি লেভেলে খুব কাজে লাগবে সেটা আমি পরে ভালো করে বলবো। সেটা হচ্ছে একটা টার্ম জাস্ট বলে দিই মানে বিএসসির জন্য এটা অ্যাকচুয়ালি সিলেবাসে নেই। কিন্তু আমি এমএসসির জন্য বলে দিচ্ছি। যে এটা আমি মানে আমি টার্মটাকে বলছি পরের দিন আমি আরেকটা এমএসসির জন্য আরেকটা ক্লাস নেব সেখানে জিনিসগুলোকে বোঝা যাবে। তাহলে ১ম যেটা একটা প্রবলেম হিসেবে দিচ্ছি সেটা হচ্ছে যে কোন একটা লিনিয়ার কম্বিনেশন অফ স্টেশনারি স্টেট ইজ নট এ স্টেশনারি স্টেট। লিনিয়ার কম্বিনেশন অফ স্টেশনারি স্টেটস অফ এ নয়, অফ স্টেশনারি স্টেটস linear combination of stationary states is not a stationary state. এটা আমি দেখাতে বললাম। সো দ্যাট এটা একটা দেখানোর দরকার আছে। আর আরেকটা জিনিস আমি জাস্ট ডিফাইন করছি যেটা তোমার খুব কাজে লাগবে। প্রবাবিলিটি প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি বলে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা বিএসসি তে আলাদা করে উল্লেখ করা থাকে না কিন্তু এমএসসি লেভেল যখন তুমি পড়বে সেটা তোমার অ্যাকচুয়ালি কাজে লাগবে। আচ্ছা প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি জাস্ট এরকম একটা কোয়ান্টিটি ধরো আমি এইটুকু বলছি মানে ধরো জে দিয়ে নাম দিলাম যেটা বেসিক্যালি পজিশন এবং টাইমের ফাংশন এটা সেটা বেসিক্যালি হচ্ছে এইচ ক্রস বাই টোয়াইস আই এম সাই স্টার গ্র্যাড সাই মাইনাস সাই গ্র্যাড সাই স্টার। এটাকে যদি ওয়ান ডিতে করে দাও যেটা বেসিক্যালি আর টি এইটা লিখলেই হবে তখন এটা ওয়ান ডিতে আলাদা করে আর বলছি না। মানে ওয়ান ডির ক্ষেত্রে শুধু আমি এইটুকু বলে দিচ্ছি যখন ওয়ান ডাইমেনশনাল কেসে হবে তখন গ্রেডিয়েন্ট অপারেটরটা হচ্ছে জাস্ট বেসিক্যালি আই ইনটু মানে ইউনিট ভেক্টর আর কি, হ্যাঁ, ইনটু ডেল ডেল এক্স মানে আইটা এইটা তখন ডেল ডেল এক্স লিখে দিলেই হবে মানে আর কিছু না। আচ্ছা ঠিক আছে লিখে দিচ্ছি ইন ওয়ান ডি যে যেটা বেসিক্যালি এক্স এবং টি এর ফাংশন সেটা হয়ে যাবে কত এইচ কস বাই টোয়াইস আই ইনটু এম সাই স্টার ডেল সাই ডেল এক্স মাইনাস সাই ডেল সাই স্টার ডেল এক্স বা ডি লিখতে পারো তুমি ওয়ান ডাইমেনশনাল হলে, হ্যাঁ, সাই স্টার ডি সাই ডি এক্স মাইনাস সাই ডি সাই স্টার ডি। এটাকে বলা হয় প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি। তাহলে কখনো কোনো একটা ওয়েভ ফাংশন বলে দিয়ে যদি তোমাকে সেইখান থেকে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি ক্যালকুলেট করতে বলে তা তুমি কিন্তু এই ফর্মুলা ব্যবহার করে ফেলতে পারবে। নরমালি যে ফাংশনগুলো দেয় তাহলে ওয়ান ডাইমেনশনাল ফাংশনই দেয় যেটা শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ড করে। তাহলে যেটা হয়ে যাবে এইচ কস বাই টু আই এম সাই স্টার ডেল সাই ডেল এক্স মাইনাস সাই ডেল সাই স্টার ডেল এক্স। প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি এইটা এবং তার যে ফিজিক্যাল সিগনিফিকেন্স আর কি, হ্যাঁ, সেইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা পরে পড়বে। এটা বিএসসি লেভেলে দরকার নেই কিন্তু বিএসসি যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম টেক্সাম দেবে ভালো কম্পিটিটিভ এক্সাম তাদের এই ডেফিনেশনটা মনে রাখলেই চলবে। এটা টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে কেমন করে আসছে টাসছে আর কি, সেগুলো এখানে কিছু বলছি না। এটা এই দুটো জিনিস একটুখানি আমি আলাদা করে একটুখানি বলে রাখলাম আর কি।
আমি এমএসসির জন্য আলাদা একটা ক্লাস দেব, যে এমএসসির সঙ্গে একটা আলাদা ক্লাসে হচ্ছে তোমার টাইম এভলিউশন অপারেটর, ডেনসিটি অপারেটর, প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি এই রিলেটেড কিছু ডিসকাশনস হচ্ছে করে দেব। ঠিক আছে? তাহলে তোমার এই পস্টুলেট 5 তার মানে পস্টুলেট 5 বিএসসি লেভেলের কাছে এইটুকুই বোঝায়। যতটুকু আমি বলেছি ততটুকুই। তোমাদের সিলেবাসে থাকবে, এর বাইরে কখনো কিছু থাকবে না। কিন্তু এমএসসি লেভেলে আরেকটা ক্লাস এই কনটেক্সটে আমাদের দেওয়ার দরকার আছে আরকি। এটা। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে আজকে যতটুকু বলার কথা ছিল। তাহলে আজকে আমরা এই পর্যন্ত করলাম। আমি নেক্সট ক্লাসে বিএসসি ছেলেদের এই নেক্সট ক্লাসটা করার দরকার নেই। সেটা আমি বলে দেব। সেরকম করেই আমি লিঙ্কটাকে দেব। নেক্সট ক্লাসে তোমার ওই more about time dependent Schrodinger equation এইটা। সেখান থেকে তোমার ওই এটা দরকার তোমার টাইম এভলিউশন অপারেটর ডেনসিটি অপারেটর, তারপরে তোমার প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি নিয়ে কিছু আলোচনা, এই রিলেটেড কিছু আলোচনা হচ্ছে আমরা নেক্সট দিন করবো। আর বিএসসির জন্য আমাদের এরপরে পাটিগিনের বক্স মানে এবারে অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। পাটিগিনের বক্স প্রবলেম জাস্ট এন্ড অফ লেকচার। এন্ড অফ লেকচার। তো লেকচার তো নাম মানে নামের সিরিজটা এখন আর দেওয়া হচ্ছে না কত নম্বর, এই পর্যন্তই। এন্ড অফ লেকচার। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। স্যার আগের দিনের রেকর্ডিংটা একটু দেবেন? আগের দিন রেকর্ডিংটা কোনটা পড়ে রিগিড রোটারটা পড়িয়েছিলাম না? না কোনটা? না 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 তোমাদের তো নয় মানে কোনটা? হারমিশিয়ানের লাস্ট পার্টটা আচ্ছা পড়িয়েছিল। আচ্ছা আচ্ছা, তো ওইটা দেওয়া হয়নি এখনো? না স্যার। না, আচ্ছা।